এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে এসে হাজির হই। আর এই দরবারে আমাদের শহর দুর্গাপুর বা তার চারপাশের বিভিন্ন যে সমস্ত সামাজিক সংস্থা, নানা ধরনের, আমাদের অনেক সময় শুধু সামাজিক সংস্থা নয়, অনেক সময় ব্যক্তি মানুষও নানাভাবে মানুষজনকে নানা ধরনের পরিষেবা দিচ্ছেন। তাদের কথা আপনাদের কাছে বলি, তাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই। আর একই সঙ্গে তারা যে কাজ করছেন সেই কাজে যদি আপনার আগ্রহ থাকে, কিভাবে তাদের সঙ্গে যোগ দেবেন সে ব্যাপারে আমরা আলোচনা কথাবার্তা বলি। যেমন ধরুন, কেউ হয়তো নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছে, কেউ হয়তো নির্দিষ্টভাবে হেমোফিলিয়া বা থ্যালাসেমিয়া অসুখ নিয়ে কাজ করছে, কেউ হয়তো খেলাধুলার মান উন্নয়ন নিয়ে কাজ করছেন, কেউ বৃন্দগানের চর্চা করছেন, কেউ হয়তো, কেউ বলতে ব্যক্তি এবং সমাজ, আমি দুটোই বলছি, কেউ হয়তো খেলাধুলার মান নিয়ে কীভাবে উন্নতি হচ্ছে সে নিয়ে কাজকর্ম করছেন, নানা ধরনের কাজ করছেন, কেউ পরিবেশ নিয়ে কাজ করছেন। তো এই ধরনের মানুষজন সংস্থার সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে যা বললাম যে এই সংস্থাগুলো কীভাবে কাজ করছে, আপনারা তাদের সঙ্গে সামিল হতে পারেন কিনা সেই সব কাজে, তাই নিয়ে আমাদের কথা। আজকে কিন্তু একেবারেই অন্যরকম একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলেছি কারখানা শহরে গ্রামীণ সুবাস। সত্যি সত্যি কারখানা শহরে আমাদের দূষণ তো এই শহরে খুব বেশি, আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রায় দ্বিতীয় স্থান, আমাদের খুব খারাপ অবস্থা। সেখানে গ্রামীণ সুবাস, অনেকে একটু যারা গ্রাম থেকে এই শহরে কারখানাতে এসেছেন তারা একটু হাহুতাশও করেন যে আমার সেই গ্রামীণ পরিবেশটা নেই, সেই গ্রামীণ আবহাওয়াটা নেই, ইত্যাদি নেই। তো কিছু মানুষ তারা এই শহরের মধ্যেই একটা গ্রাম, আশ্চর্যের ব্যাপার, সেখানে তারা কাজ করছেন। সেখানকার মানুষজনের নানা দিক থেকে সামাজিক, আর্থিক, পরিবেশগত নানা ধরনের উন্নয়নের জন্য তারা কাজ করে চলেছেন। সেই ধরনের একটি সংস্থার নাম হচ্ছে তেপান্তর। সেই তেপান্তরের অন্যতম প্রাণপুরুষ কমলেন্দু ঘোষ। কমলেন্দু ঘোষ আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা সেই গ্রামের কথা বলবো, কিভাবে সেই গ্রাম এলো সে কথা বলবো, কমলেন্দুরা বা তেপান্তর কিভাবে কাজ করছে, তেপান্তরের বন্ধুরা, এইসব আলোচনা করব। নমস্কার কমলেন্দু, আমাদের স্টুডিওতে আসার জন্য। তুমি একটা বড় কাজ করছো, আমাদের বিষয়টা তুমি দেখেছো, আমরা বলেছি কারখানা শহরে গ্রামীণ সুবাস। আমি প্রথমে একটুখানি একটু ব্যক্তিগত ব্যাপার হতেই পারে, তুমি উত্তর দিতেও পারো, কমলেন্দু উত্তর নাও দিতে পারো। আমি সরাসরি চিন্তা করছি চাকরি করতে, তো মাথায় এই পোকাটা নড়ল কি করে যে চাকরি করে অবসর জীবন যাপন করতে নানানভাবে নানাজনে করে, তোমার কেন মনে হলো যে এইরকম একটা গ্রামে যে কাজ করবে, হঠাৎ করে এটা মাথায় উঠলো ভাই কি করে? তো প্রথমে আমি তেপান্তরের তরফ থেকে এক্সপ্রেস নিউজকে আর আমার শ্রদ্ধেয় রণজিৎ দাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের আমার কথা বলা শুরু করব। পোকা নড়তে হয়, পোকারা না নড়লে না কিছু কাজ করা যায় না। প্রত্যেকে তো নিজের কথাই ভাবে, নিজের ফ্যামিলির কথা ভাবে, নিজের আশপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা ভাবে। পোকাটা নড়লো বলে আরেকটু বাড়িয়ে একটু দূরের ভাবনা ভেবেছি, এবং সেই ভাবনায় আমি তো একা ভাবিনি, আমার সাথে জড়িয়ে আছেন অনেকে, তাদের নাম আমি পরে বলবো আপনাদের কাছে। এইভাবেই শুরু করলাম তেপান্তর। তো এই যে হলো না কমলেন্দু, তার আগে দর্শকদের একটুখানি বলে নিই, শুনলেও আমাদের কাছে আনন্দ হবে
আমাদের পশ্চিমবঙ্গে আপনারা জানেন 7টা কর্পোরেশন আছে, মানে পৌর নিগম যেটা বলি, তার মধ্যে দুর্গাপুর একটা, এবং তার স্থানটা কিন্তু তৃতীয়, খুব ছোট নয় যদি আমাদের এরিয়া বলি। মজার ব্যাপার হচ্ছে আমাদের এইখানে কারখানা তৈরি হওয়ার আগে আমাদের সরকার জমি অধিগ্রহণ করেছিলেন অনেকটা, সেটা কিছুটা কারখানার জন্য, কিছুটা এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জন্য, কিছুটা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যেটাকে বলি তার জন্য। অনেক পরে 62 সালে তদানীন্তন এখানে যিনি ছিলেন আনন্দবাবু, তার বলবো যে এইটা একটা সুপরামর্শে এই গোটা অঞ্চলটা কিন্তু নোটিফাইড করা হয়, সেটা একটা আইনগত প্রশ্ন, নোটিফাইড এরিয়া অথরিটি করা হয়, দুর্গাপুর ডিএনএ বলতাম, এইটা করা হয়। এই যে যখন করা হচ্ছিল, এই মজার ব্যাপার হচ্ছে বাকি যে জায়গাগুলো কারখানা তৈরি হচ্ছে বা কারখানা সংলগ্ন বাসস্থান তৈরি হচ্ছে, তার বাইরে কিছু কিছু গ্রাম থেকে গেছিল, সেই গ্রামও ক্রমক্রমে আসলে এই শহরের সঙ্গে মিশে গেছিল, কিন্তু কি করে জানি না এই একটা গ্রাম বংশীবেড়া থেকে গেছিল তার মধ্যে। এবং যখন পরে অনেক পরে এই 90-এর দশকে যখন আমাদের এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি হয়, সেই গ্রামটি কিন্তু থেকে গেছে এই কর্পোরেশনের মধ্যে। এক মজার ব্যাপার, শহর কিন্তু তার মধ্যে রয়ে গেছে গ্রাম। এই গ্রামে কত অধিবাসী আছে, কত বাসিন্দা থাকে? হ্যাঁ, বাসিন্দা এখানে 36টি পরিবার আছে, বাসিন্দা 167-68 জন হবে। এই 36টা ব্রাহ্মণ কায়স্থ সব আছে না, শুধু আদিবাসী পরিবার, আদিবাসী সম্পূর্ণ সাঁওতাল আদিবাসী পরিবার। সাঁওতাল, এরা ট্রাইবাল এসটি, মানে সাঁওতাল পরিবার, মানে সমস্ত সাঁওতাল। আদিবাসী বললে অনেক কিছু বোঝা, কিন্তু এটা সাঁওতাল পরিবার, একদম সাঁওতাল পরিবার। এর মধ্যে বাঙালি সমাজের যে অন্যান্য জাত যেটা আমরা ভেবে থাকি, মানে ব্রাহ্মণ এবং আদার্স কাস্ট, এরা কেউ নেই, পুরোটাই টুডু, হেমব্রম, মাড্ডি, মানে যে টাইটেলের আদিবাসীদের পরিচয়। আমি জানি না দর্শকরা কতজন না এই ব্যাপারে অবহিত আছেন যে আমাদের শহর দুর্গাপুরের, এবং এটা হচ্ছে আমাদের এটা আবার একটা সীমানা, জানো তো, মানে আমাদের কর্পোরেশনের যদি বলো, যদি এটা ডিএমসি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 1 নম্বর ওয়ার্ড, হয়তো সীমানা থেকে ওয়ার্ড শুরু হয়েছিল। এটা জায়গাটা একটু বলো না, যদি কেউ যেতে চান কিভাবে। আমি একটা কথা বলি, একটু আরো দু একটা কথা দিয়ে শুরু করি। এই গ্রাম অনেকদিন ধরে যাচ্ছে, 2022 সালে গ্রামটাকে আমি ভালো করে বুঝলাম এবং জানলাম। তার আগে নিশ্চয়ই অন্যান্য অনেক মানুষজন, অন্যান্য এনজিওরা দুর্গাপুরে এই গ্রাম নিয়ে কিছু কাজ করেছেন স্ট্রেওয়েতে, এবং এই গ্রামের সব থেকে যেটা দুর্ভাগ্য ছিল, এখানে জল ছিল না, খাবার জল ছিল না। এরা ওখানে নাচন ড্যামের জল এবং এদের কুয়োর জল ব্যবহার করত। খাবার জলটা কিন্তু এখানে একটা অন্য অর্গানাইজেশন নিজেদের প্রচেষ্টায় আনার বন্দোবস্ত করেছিলেন, তাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন খুব সাহায্য করে। আমরা যখন যাই তখনও খাবার জলের ইনস্টলেশনটা হয়নি। আমরা এটা নিয়ে গ্রামের মোড়লের সাথে মিটিং করে, মোড়লকে নিয়ে এই একটু তাগাদা দিই আর কি, যেটা করতে হয় গভর্নমেন্ট সেক্টরে, এটা তো করতেই হয়, একটু তাগাদা দিতে জলটা হয়। এবং 2023 সালের শেষের দিক থেকে জলটা ওখানে আসে। এখন ওখানে পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে সবাই। হ্যাঁ, মাঝে মাঝে একটু বিগড়ে যায় মেশিন, সাবমার্সিবল, কিন্তু দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন খেয়াল রাখে, তারা কাজ করে, কথাবার্তা আসবে তারা বিভিন্নভাবে। খুব ভালো খবর। এবং আমরা যখন গ্রামটাতে যাই, আমরা 2-3 জন ছিলাম, গ্রামটা ভালো লাগে। কে 2-3 জন মানে মনে আছে বন্ধুদের নাম? আমার বন্ধু তড়িৎ চক্রবর্তী এবং অজিত শীল, এই দুজন। তোমরা একসাথে চাকরি করতে নাকি না অন্যভাবে? আমি এলআইসি জীবন বীমা, ভারতীয় জীবন বীমা দুর্গাপুর ব্রাঞ্চ 1-এর কর্মী ছিলাম, 2019-এ রিটায়ার করেছি। তড়িৎ চক্রবর্তী এবং অজিত শীল, আমি ডেভেলপমেন্ট অফিসার ছিলাম, এরা আমার আন্ডারে এজেন্সি করতো। আচ্ছা আচ্ছা। এবং এছাড়াও এদের অন্যান্য ব্যবসা আছে, অন্যান্য ব্যবসা এবং এজেন্সি করতো। সেই সূত্রে দীর্ঘদিনের আলাপ। তো তুমি তাদের আমি নিয়ে যাই গ্রামে, গ্রামটা দেখাই, তারাও আমার সাথে, তাদেরও ভালো লাগে, এবং তারা বিশেষ করে অজিত শীল এবং তড়িৎ চক্রবর্তী আমার সাথে অঙ্গীকার করে। এবং আরও 2-1 ছিল, তারা পরবর্তীকালে আর আসতে পারেনি কিংবা আসেননি, হয়তো তাদের ইচ্ছে হয়নি। এদের নিয়ে আমি শুরু করে প্রথম থেকে আমরা ভেবেছিলাম, আমি যখন গ্রামটাতে, আপনাকে কি আমি বিস্তারিত বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আমরা যখন এই গ্রামটাতে যাই, একটা আড্ডার ছলেই হোক কথা, আমরা যখন এই গ্রামটাতে প্রথম যাই, দেখি একটা অনুন্নয়ের ছোঁয়া ছিল, অনুন্নয়ন। এবং উন্নয়ন বলতে আমরা যেটা গভর্নমেন্টের উন্নয়ন বুঝি, যে এরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে কিংবা বিভিন্ন অর্গানাইজেশনের থেকে কিছু হেল্প পাচ্ছে,
রেশন পাচ্ছে, এটাই তো একমাত্র উন্নয়ন না। গ্রামে যেটা আমার সর্বোপরি চোখে পড়েছিল যে গ্রামটা অসম্ভব একটি অপরিচ্ছন্ন গ্রাম, অথচ দুর্গাপুরের এমন একটা জায়গায় এই গ্রামটা, দুর্গাপুরের অলমোস্ট সমস্ত বাসিন্দারাই এই জায়গাটা চেনেন নাচন ড্যাম, নাচন ড্যামের একদম পাশে। এবং এটা অদ্ভুত ব্যাপার, আমার চাকরি জীবনে অফিস থেকে এবং পাড়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা নাচন ড্যামে বহুবার পিকনিক করতে গেছি, আমার চোখেও এই গ্রামটা পড়েনি। নাচন ড্যামের একেবারে লাগোয়া যে এরকম একটা সুন্দর গ্রাম আছে সেটা আমাদের চোখেও পড়েনি। এবং আমার কাজটা শুরু হয় ওখানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওই গ্রামের একজন খুব বয়স্ক মানুষ, তার সাথে যখন আমার আলাপ হয় সে আমাকে প্রথম কথাটি যেটা বলেছিল যে দাদা, আমাদের দুর্ভাগ্য যে এই গ্রামকে দুর্গাপুরের শহরবাসীরা কেউ চেনে না। তখন আমি তাকে কথা দিয়েছিলাম যে তোদের, আমি ওদের সবাইকেই তুই বলি আর ওরা সবাই আমাকেও তুই বলে, এই সম্পর্কে আছি। আমি কথা দিয়েছিলাম যে এই গ্রামকে আমরা চেনাবার চেষ্টা করব। আজকে খানিকটা হলো আমরা এগিয়েছি। একটা কথা প্রিয় দর্শকদের বলি, কমলেন্দুরা যে কাজটা করেছে, একটা সময় অপরিচ্ছন্ন শহর, অপরিচ্ছন্ন গ্রাম ছিল। এবং সাধারণভাবে আমরা জানি সাঁওতাল পল্লী বললে যা বোঝাচ্ছে একটু পরিচ্ছন্নতা, কিন্তু বিচ্ছিরি অবস্থা ছিল। আমি দীর্ঘকাল ধরে ওখানে যেটা জানতাম সেটা হচ্ছে পারুলিয়া গ্রামের আদিবাসী পল্লী, ওটা যে একটা আলাদা গ্রাম বংশীবেড়া বলে, এটা আমারও জানা ছিল না দীর্ঘকাল। আমরা ওটা কাজ করি, আমরা আমাদের কাছে একটা ছবি দেখাবার চেষ্টা করি আমরা, যে ওই গ্রামটার পরিচ্ছন্নতা এবং এখন কি চেহারাটা নিয়েছে গ্রামটার, দেখে আমরা তার একটা ছবি পাই কিনা আমরা চেষ্টা করছি। তার আগে যদি আর একটু কথা বলে নি তাহলে ছবিটা আরো প্রাসঙ্গিক হবে। ছবি দেখতে দেখতে বলতে বলতে কথা বলবো, দেখি আমরা একটা ছবি পাই কিনা, যেখানে আমরা এই গ্রামটা, এই যে বংশীবেড়া গ্রাম, নাচন ড্যামের যেটা আগেই বলেছি খুব কাছে গালাওয়া, আসলে পারুলিয়া গ্রামটা পার হলে বলতে পারেন। দেখুন এটা হচ্ছে সেখানকার একটা সমবেত নৃত্য, এটা আমরা আবার পরে হয়তো দেখবো। তার আগে আমরা সেখানকার একটা ছবি দেখতে চাই যেখান থেকে বিভিন্ন দেওয়ালের পরিচ্ছন্নতার এই হিসাবে যে দেওয়ালে কিভাবে চিত্রণ করেছেন তারা। এই দেখুন, ভাবা যায় আমাদের দুর্গাপুর পৌর নিগমের একটি জায়গা, গ্রামের নাম বংশীবেড়া, সেখানে তেপান্তর নামে কয়েকটি ছেলে, আমি ছেলেই বলছি, কমলেন্দুরা, তারা এক্ষুনি কমলেন্দু আমার বয়স জিজ্ঞেস করছিল, সেই বর্ষায় বলে দিলাম ছেলেরা। তো তারা দেখুন কি সুন্দর দেওয়ালে তারা এঁকেছেন, এই চমৎকার। আমি পরে আবার ছবি দেখাবো আপনাদের যে কিভাবে কুয়োতলাটাকে সাজিয়ে নিয়েছেন তারা, একটা ইদারা আছে কিভাবে সাজিয়ে নিয়েছেন। এবং আমরা দেখাবো কিভাবে পানীয় জলের ব্যবস্থা হয়েছে, তাদের নাচ গানের কি ব্যবস্থা আছে। আমরা একে একে বলবো। গ্রামের নাম আবার বলি বংশীবেড়া, নাচন ড্যামের কাছেই। আমি বলবো পারুলিয়া গ্রাম থেকে একটু এগিয়ে যাওয়া, পারুলিয়া গ্রামের এক্সটেনশন মতো একরকম বলতে পারি। হ্যাঁ, তুমি যেটা বলছিলে কথা কি বলবে আরো? হ্যাঁ, যেটা বলছিলাম যে গ্রামটা আজকে চিত্রিত হয়েছে, কিন্তু তার আগে আমি যখন প্রথম যাই, প্রথম দেখি, ওই গ্রামের ভেতরে ঢুকি, মানুষজনের সাথে আলাপ পরিচয় হয়, ওখানে যখন আমি গাছের তলায় বসতাম গিয়ে, এবং আমার সাথে আমার স্ত্রী বরাবরই ছিল, এত অপরিষ্কার অপরিচ্ছন্ন একটি জায়গা ছিল। তারা নিজেদের বাড়ির উঠানটুকু পরিষ্কার রাখতো, তার রাস্তাঘাট, তাদের ওখানে গ্রামে একটা বিস্তৃত প্রান্তর ছিল, সেই বিস্তৃত প্রান্তরটি ইটের পাঁজা, ঢিবি, জঙ্গল, গাছপালা, নানা রকম নোংরায় ভর্তি, এবং সেখানে মাটির ডেলা, মানে ঢিবি টাইপের ফেলা থাকতো। আমি একদিন অনেক সন্দেহ হয়ে গেছে, সেই ঢিবির উপরে বসে আমি ভাবলাম যে একটা স্বপ্ন দেখি, এখান থেকে স্বপ্ন দেখলাম যে এই মাটির ঢেলাটা, ঢিবিটা, এই প্রান্তর আর নেই, এখানে একটা সুন্দর খোলা অডিটোরিয়াম তৈরি হয়েছে এবং গ্রামকে আমরা পরিচ্ছন্ন করেছি। কিভাবে করা যায় ভাবলাম। আসলে যে কোনো কাজের জন্য আমার যেটা নিজস্ব একটা ব্যাপার আছে, যে আমি যে কোনো কাজ করার আগে সেটা নিয়ে একটা অডিও ভিজুয়াল স্বপ্ন দেখি আর কি, মানে ভিজুয়ালি চোখের সামনে সব কিছু দেখলাম। এবং আমার যে সাকরেত, তড়িৎ চক্রবর্তী, অজিত শীল এবং আরও যে 2-4 জন, তাদের আমি বলে তারা বললো চলুন আমরা এগোলাম। কি করে এগোনো যায়? প্রথমে গ্রামটাকে পরিচ্ছন্নতার পার্ট দিতে হবে। তার কারণটা ছিল তাদের লাইফস্টাইলটা আমি ভালো করে স্টাডি করলাম। গ্রামের মেয়েদের ওখানে খুব প্রাধান্য, কিন্তু সংসারের ভেতরে তাদের প্রাধান্য নেই। বাইরের মাঠে কাজ করার সময়, অন্যান্য কাজে, যাবতীয় পরিশ্রমের বেলায় তাদের খুব প্রাধান্য, কিন্তু ঘরের ভেতরে তাদের কোনো প্রাধান্য নেই। ঘরে তাদের কিন্তু অনেক নানা রকম অত্যাচারও সহ্য করতে হতো, এখনও হয়।
আমি দেখলাম এই ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে কাজ করতে হবে, মেয়েদের নিয়ে গোষ্ঠী তৈরি করতে হবে, এদের এডুকেট করতে হবে। তাই আমরা ওখানে শুরু করলাম যে প্রথম হচ্ছে পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা দিয়ে গ্রামটাকে বোঝাই যে পরিচ্ছন্নতা হলে এদের মানসিকতাটার পরিবর্তন হবে। এর জন্য আমি শান্তিনিকেতন থেকে আমার বন্ধু শিল্পী তাকে ডাকলাম, তার থেকে পরামর্শ নিলাম যে গ্রামটাকে কি করে সাজানো যায়। সে পরামর্শ দিল এবং দুজন শিল্পীকে পাঠালো। আমরা রং তুলি কিনলাম, অনেক খরচ করলাম, সেই শিল্পীদের থাকার বন্দোবস্ত করলাম এবং দীর্ঘ 3 মাস ধরে ওই গ্রামটিকে আমরা সম্পূর্ণ একটি ছবির গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম। গ্রামের প্রতিটি মাটির দেওয়ালে ছবি আঁকা আছে। পরবর্তীকালে প্রতি বছরই এই ছবিগুলি নষ্ট হয়ে যাচ্ছে বর্ষা এবং মানে ন্যাচারাল ক্যালামাইটিসের জন্য নষ্ট হয়ে যায়। যেহেতু মাটির দেওয়াল, ছবি নষ্ট হয়ে যায়। যদি আমরা অনেক খরচ করে দামি রং দিয়ে এগুলো করি, কিন্তু নষ্ট হয়ে যায়, সেটাকে আবার নতুন করে করতে হয়। সেই নতুন করে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না প্রতি বছর শিল্পীদের এনে করা। ওই শিল্পীদের কাছ থেকে পার্ট নিয়ে গ্রামেরই একটি ছেলে পিন্টু বলে, সে নিজে ছবি ভালো আঁকতো এবং তার কাজের হাত খুব ভালো। সেই ছেলেটিকে আমরা ট্রেন করি এবং তারপর সেই ছেলেটি গ্রামের সিলেক্ট করে কিছু বাচ্চা ছেলেমেয়েকে। গত 3 বছর ধরে এই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা পিন্টুর অধীনে এই পুরো গ্রামটা রঙের কাজগুলি করছে এবং ছবি আঁকার কাজগুলি করছে। এবং এখন আর আমাদের বাইরের লোক লাগে না, আমি নিজে দাঁড়িয়ে থাকি এবং আমার বন্ধুরাও দাঁড়িয়ে থাকে। আমরা সমস্ত কিছু সাপ্লাই দিই, দরকার হলে ডিজাইনও করে দিই। এবার সেই দেওয়ালে ছবি আঁকা হয় এবং দেওয়ালে ছবি আঁকার পর আমাদের যেটা মাথায় প্রথম এলো যে ওই যে নোংরা প্রান্তরটা, এখানে একটা মঞ্চ তৈরি করতে হবে। চমৎকার। আমি বলছি কমলেন্দু, আমরা আরও শুনবো। আমার তো শুনে কমলেন্দু কি বলছে যে কয়েকদিন এক জায়গায় বসে স্বপ্ন দেখলো। এমন স্বপ্ন, এটা ঘুমিয়ে দেখা যায় না, এই স্বপ্ন তাড়িয়ে বেড়ায়, এই স্বপ্ন জাগিয়ে রাখে এবং জাগিয়ে রাখে বলেই আরও অনেক মানুষকে জাগিয়ে দেয়। এবং আজকে এই বংশীবেড়া গ্রাম যে একদিন কেউ জানতও না, আমি দীর্ঘকাল দুর্গাপুরের মানুষ, আমি এখানে আছি, আমি জানতাম ওই পারুলিয়া গ্রামের আদিবাসী পড়লে ওটা একটা আলাদাভাবে গ্রাম, এটা জানা ছিল না। সেই গ্রামের চেহারা আজকে একেবারেই অন্যরকম এবং এটা বাইরের কাউকে দিয়ে না, ওখানকারই ছেলে মেয়েদের তৈরি করে নেওয়া হচ্ছে যে কীভাবে সুন্দর রাখা হবে, সেটা সবচেয়ে জরুরি। আমরা আরও অনেক কথা শুনবো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমরা এই কারখানা শহরে গ্রামীণ সুবাস কীভাবে ছড়িয়ে পড়ছে, তেপান্তর নামে কয়েকটি বন্ধুর একত্রে একটা সংস্থা, তার অন্যতম কি বলবো, আমি প্রাণপুরুষই বলি আমাদের কমলেন্দু। মানে আমাকে তো এই আলোচনা করতে করতে আমাকে যেন ওর স্বপ্ন যেন আমাকেও তাড়া দিচ্ছে। তো তোমরা ধরো, আমি বলছি পরিচ্ছন্নতা একটা ব্যাপার হলো, আমি নিজে ঘুরে এসেছি, এখন পরিচ্ছন্নতা একটা বিষয়। ওখানকার যারা রয়েছেন বাসিন্দা, তাদের জীবিকা কি? তাদের মূল জীবিকা হচ্ছে কৃষি। আচ্ছা, বিশেষ করে ধান চাষ। বছরে 2 বার ধান চাষ। নিজস্ব জমি আছে চাষের? প্রত্যেকটি পরিবারের ওখানে যখন আমি প্রথম যাই, আমি যেটা বুঝতে পারি এদের কালচারের অভাব, পড়াশোনা করে না, ড্রপ আউট বেশিরভাগ। কোনো ছেলে মেয়ে ওই গ্রাম থেকে মানে বেশি দূর পড়াশোনা এগোতে পারেনি, যদিও সুযোগ ছিল এবং প্রচুর স্কুল কলেজ আছে। দুর্গাপুর তো পড়াশোনার জায়গা, দুর্গাপুরে থেকে পড়াশোনা করেনি এরকম বাড়ি মানে দেখা যায় না। এখানে দেখা যায় আমাদের বাড়িতে যে সমস্ত মানুষজন কাজ করেন তাদের ছেলেমেয়েরাও যথেষ্ট প্রতিষ্ঠিত। এই দুর্গাপুর শহরের এটা একটা বৈশিষ্ট্য। এই জায়গা থেকে আমরা ভাবলাম, তো পরিচ্ছন্নতার পার্ট নিয়ে পরে আসছি, আমরা মঞ্চ কি করে তৈরি করলাম, কি করে মানুষজন জড়ালো। তো ওদের মূল জীবিকা হচ্ছে কৃষি। এবং আমি দেখলাম প্রতিটি বাড়িতে, প্রতিটি পরিবারে খাওয়ার কিন্তু কোনো অভাব নেই তাদের। আচ্ছা আচ্ছা, তাদের কোনো খাওয়ার অভাব নেই, কারণ তারা যে প্রত্যেকের নিজস্ব জমি আছে ওখানে, 2-1টি ফ্যামিলি বাদ দিয়ে। আমরা শুনবো, আমাদের একটা ফোন বোধহয় আমার কাছে চলে আসছে, আমরা একটু দেখে নিচ্ছি, তাহলে আমরা আবার কথা বলবো। আচ্ছা, আমরা কথা বলতে থাকি, এর মধ্যে যদি হ্যাঁ আসে আমরা কথা বলতে থাকি। তুমি যেটা বলছিলে, যেটা আলোচনা করছিলে, হ্যাঁ, যে 2-1টি পরিবার বাদ দিয়ে প্রত্যেকেরই নিজস্ব খাবার অভাব নেই। আমরা যেটা বলি তাদের প্রত্যেকের নিজস্ব জমিতে ধান চাষ হয় এবং যখন ধান হয় না তখন সামান্য কিছু সবজি, সর্ষে কিংবা সামান্য কিছু সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং শাক, পেঁয়াজ, এইগুলি তারা চাষ করে এবং তাদের নিজস্ব যে চাহিদা পরিবারের জন্য সারা বছরের, সেই ধান এবং বাকি জিনিস, খাবারের জিনিসটুকু রেখে বাকিটা তারা বিক্রি করে।
সেটা তাদের একটা মূল ইনকাম। তো এটা তো একটা খুব চমৎকার, প্রিয় দর্শকরা আপনারাও নিশ্চয়ই জেনে খুশি হবেন, অনেকে হয়তো একটু অবাকও হবেন, যে একটা পুরো গ্রামের অধিবাসী যারা আছেন তাদের খাওয়ার দিক থেকে, সেই দিক থেকে আর্থিক অসুস্থতা কিছু নেই। তারা নিজেদের জমিতে চাষ করে নিজেদের সারা বছরের খাবার তো জুটিয়ে নেন, কিছু কিছু বিক্রিও করেন যাতে তাতে অল্প কিছু পয়সা অন্যান্য কাজকর্ম হতে পারে। এটা একটা বড় খবর আমাদের কাছে, এবং এটা বহুকাল ধরে ওরা দেখেছে। এখন তো পরিস্থিতি আরও পাল্টেছে। তারা মূলত ধান চাষ করে। হ্যাঁ, মূলত ধান চাষ, এটাই তাদের জীবিকা। এবং যে কটি পরিবারের চাষের জমি নেই তারা অন্যের চাষের জমিতে ভাগ চাষের কাজ করে। একটু কথা এর মধ্যে জিজ্ঞেস করি, তুমি এই কৃষি বললে বলে গরু ছাগল? হ্যাঁ, এবার অনেকগুলি পরিবারের কাছে গরু এবং ছাগল, নিজস্ব ছাগল গরু আছে, হাঁস মুরগিও আছে। তারা হাঁস এবং মুরগির যে ডিমগুলোই হয় সেটা কিছুটা বাইরে, কিছুটা বিক্রি করে, কিছুটা নিজের পরিবারের খাওয়ার কাজে লাগে। মাছের পুকুর টুকুর? মাছের পুকুর নেই, পাশে নাচন ড্যাম আছে, সেখানে যথেষ্ট মাছ আছে। দরকার হলে তারা সেখান থেকে গিয়ে মাছ ধরে আনে, সেটা তাদের খাওয়াই লাগে। আর এমনি মাছ কিনে খায় বাজার থেকে। মাছের কোনো জায়গা নেই। আমরা পরবর্তীকালে এটা নিয়ে ভাবনা চিন্তা করেছি, আমি কথায় আসবো পরে। মূলত তাদের ধান চাষ মূলত। এবং যে পরিমাণ কৃষি জমি আছে এই যে 36টি পরিবারের, তাতে চলে যাচ্ছে। কেউ চাকরি বাকরি করে? কেউ একটি পরিবার এখানে চাকরি করত। আমাদের গ্রামে যে আমরা গোষ্ঠী তৈরি করেছি, সেই বাড়ির যে কর্তা যিনি চাকরি করতেন, রিটায়ার করেছেন ডিএসপি থেকে, ডিএসপির ওয়ার্কার ছিলেন। একজন কারখানায় চাকরি করতেন, এবং সেই ভদ্রলোক রিটায়ারমেন্টের পরে ওইখানে গ্রামে একটি প্রথম পাকা বাড়ি হয়, এবং সেই পাকা বাড়িটি তার, অমূল্য টুডু। এবং তার ছেলে ওখানে বন বিভাগে কাজ করে। তার ছেলে ওখানে বন বিভাগে কাজ করে, এবং আর কোনো চাকরি বাকরি, মানে কোনো গভর্নমেন্ট চাকরি কেউ করে না। আমার যদ্দূর জানা আছে, জনা চারেক মানুষ ওখানে, বিভিন্ন পরিবারের যারা প্রধান ব্যক্তি, তারা ওখানে প্রাইভেট যে অ্যান্সিলারিসগুলো আছে আশেপাশে, সেখানে চাকরি করেন। বাকিটা কিন্তু পুরোটাই কৃষিজীবী নির্ভর। আমি আরেকটু আমার নিজস্ব কৌতূহল, সম্ভবত দর্শকরাও জানতে বুঝতে যাবেন, এই যে গ্রাম, এই হাট বাজার, দোকানপাট, রোজকার গ্রাহকদের জিনিস কেনাকাটি, এগুলো কি ওই গ্রামেই আছে? হ্যাঁ, এটা বলি, এটা একটা খুব মানে ভালো প্রশ্ন। ওই গ্রামটা অ্যাকচুয়ালি, জায়গাটার নাম হচ্ছে পারুলিয়া বংশীবেড়া। পারুলিয়ার আন্ডারে বংশীবেড়া একটা গ্রাম। আমরা এই জানতাম বংশীবেড়াটা একদম প্রান্তিক এবং নাচন ড্যামের পাশে। ওই যে আগে বলেছি, মানে হাজার হাজার লোক এই গ্রামে ওই শীতকালের পুরো সিজনে পিকনিক যান, কিন্তু নাচন ড্যাম লোকে চেনেন, কিন্তু বংশীবেড়া চেনেন না। আমরাও চিনতাম না। তো ওই নাচনে ড্যামের দিক দিয়েও এই গ্রামে ঢোকা যায়, কিন্তু মূল রাস্তাটা হচ্ছে পারুলিয়া বাস স্ট্যান্ডের বাঁ দিকে একটি রাস্তা 2 কিলোমিটার মতন ভেতরে গেছে। যাওয়ার পথে 3টি গ্রামকে পার করে যেতে হয়। সেই 3টি গ্রামের পরে শেষ গ্রাম, যার জন্য আমরা আমাদের গোষ্ঠীর নামটাও দিয়েছি তেপান্তর। এই গ্রামকে কেউ চিনত না, তাই তেপান্তর। তো যাই হোক, ওইখানে বাজার যেটা, সেটা পারুলিয়া বাজার। পারুলিয়ায় রবিবার সকালে বাজার বসে, যেটাকে গ্রামীণ হাট বলা হয়। সেখান থেকে গ্রামের মানুষজন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নেন। আরেকটি হয় লাউদোহা বলে, ওখান থেকে উখড়া যাওয়ার রাস্তা, লাউদোহা, প্রতাপপুর, এই যে গ্রামগুলি, সেখানে বাজার বসে। তাদের বিশেষ প্রয়োজনে তারা লাউদোহা গ্রাম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনেন। একটা কথা তুমি বলছিলে, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যে তোমরা পৌঁছাবার আগে ওই গ্রামে মহিলাদের, আমাদের সমাজ জুড়েই সর্বত্রই কাজের সময় মহিলাদের খুব লাগে, কিন্তু বাড়িতে সেই যে স্বাধিকার যেটাকে বলি আমরা, সেটা একেবারেই থাকে না, এবং নানা রকম শারীরিক অত্যাচারও সহ্য করতে হয়। এই জায়গাটায় আমরা কাজ শুরু করেছি। কিন্তু এখানটা প্রবলেম আমি জিজ্ঞেস করছি, তার মধ্যে একটা, আমি কিছু অন্য জায়গায় কাজ করার খবরে অভিজ্ঞতা দেখেছি, সেখানকার পুরুষ মানুষরা বিশেষ করে একটু মদের নেশায় থাকে এবং কাজকর্ম কম করে, বাড়ির মহিলারা বেশি কাজকর্ম করেন, এবং বাড়ির মহিলাদের উপর ওই মদ খাওয়ার পর নেশাগ্রস্ত হয়ে নানা রকম অত্যাচার করেন। এই জায়গাটা আমি বলি, আমি এই জায়গাটা ফোন আছে, আমার একটা ফোন নিয়ে ফোন নিয়ে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। একটু অসুবিধা হচ্ছে শুনতে।
হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু আস্তে আস্তে বলুন একটু। তো আপনাদের টিভির সোশ্যাল এক্সপ্রেস আমি দেখছি এই মুহূর্তে বাড়িতে বসে। আমার খুবই ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠানটা, মানে অনেক কিছু শিক্ষণীয় থাকে, অনেক কিছু জানার থাকে। তো আপনাদের এই অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগে স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনার ভালো লাগছে এটা জেনে আমাদেরও ভালো লাগছে। আমি চাই যে আপনারা এই প্রোগ্রামটা কন্টিনিউ করুন এবং আমাদেরকে এরকম আরো নতুন নতুন প্রত্যেক মুহূর্তে আরো নতুন কিছু শেখার, কারণ খুব সুন্দর একটি অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। দিন থেকে আমি ফলো করি এবং প্রত্যেকবারই আমি কল করে জানাই এই জিনিসটা। সুতরাং আমি বলবো এটাকে আপনারা চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে, আমরা চালিয়ে যাবো। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আপনাদের দরবারে এসে হাজির হব, কোনো না কোনো বিষয় নিয়ে। নানা ধরনের যে সামাজিক সংস্থাগুলো কাজ করছে বা ব্যক্তি মানুষ আমাদের জনগণকে পরিষেবা দিচ্ছেন তাদের নিয়ে আলাপ করছে। আজকে আপনারা জানেন, আজকে আমরা কথা বলছি তেপান্তর নামে একটি সংস্থার প্রাণপুরুষ কমলেন্দু ঘোষের সঙ্গে। কমলেন্দু, আমরা যে কথা বলছিলেন। হ্যাঁ, এক তো হলো ওই গ্রাম যখন শুরু করলাম কাজ, তো কাজ শুরু করতে গিয়ে দেখলাম প্রধান শ্রমিক কিন্তু মেয়েরাই। আমি তো মঞ্চটা তৈরি করলাম, ওখানে আমি 20 ট্রাক মাটি ফেলেছি। 20 ট্রাক মাটি ফেলে ওই মঞ্চটি তৈরি হলো। মঞ্চের সামনে প্রশস্ত আঙিনাকে আমরা পরিষ্কার করলাম, সেখানে গাছ লাগালাম এবং মঞ্চটাকে পাকা করতে পারছিলাম না, কারণ টাকার অভাব। জানেন আপনি, এই সমস্ত কাজ করতে গেলে সব থেকে আগে যেটা টাকা লাগে। তা আমি যখন এই শুরু করেছিলাম এই কাজ, আমি, তড়িৎ এবং অজিত শীল, আমরা বিভিন্ন লোকের কাছে গিয়ে হাত পাততাম। বেশিরভাগ লোকই আমাদের ফিরিয়ে দিতে চায়নি কোনো টাকা। যে সমস্ত টাকা দিয়েছে, তড়িতের কিছু বন্ধুবান্ধব, অজিত শীলের কিছু বন্ধুবান্ধব এবং আমার কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যারা টাকা আমাকে দিয়েছেন চাঁদা হিসাবে। এবং তার মধ্যে আমার অফিসের অনেক প্রাক্তন সহকর্মী আছেন। কিন্তু যাদের কাছ থেকে আমি আশা করেছিলাম, যাদের কাছে অনেক টাকা আছে, তারা হয়তো আমাকে দেবে, যে কমলেন্দু একটা কাজ করছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে যারা দিয়েছেন তাদেরকে আমরা মনে রেখেছি, তাদের আমরা গ্রামে বহুবার ডেকেছি, তারা এসছেন এবং এখনো আমাদের সাথে জড়িয়ে আছেন। এখন আমাদের সাথে বহু লোক জড়িয়েছেন, তাদের আমি পরে নামটা পরে কিন্তু তার আগে তুমি উল্লেখ করেছো যেটা ওরা গ্রামের মেয়েদের যে সেখানে দেখে এসেছি একটা বেশ, যে পরিবারের মধ্যে তারা কাজ করছেন, তাদের কাজ কি আমাদের ফ্যামিলিতে কি। আমি বলি কমলেন্দু, মানে সেটা একটা চাতাল আমরা আগে বলতাম, সেই চাতালটা একটু আধুনিক রূপ নেওয়া আছে। চাতালটা আধুনিক রূপ আমরা দিয়েছি। চাতালটাকে আমরা প্রথমে মাটির কি কাজে লাগে, হ্যাঁ, আমরা সেই কাজের নমুনা একটু দেখি। এইখানে বিভিন্ন সময় কোনো সাঁওতালি অনুষ্ঠানটা বটে, কিন্তু সেইখানে দেখুন এই একটা জায়গা দেখুন, এটা এবারের বাদনা উৎসব পর্বের অনুষ্ঠানের ছবি। এইখানটা দেখুন, এই যে ছবিটার মধ্যে আমরা দেখতে পাবো কিভাবে পুরো গ্রামটাকে সাজানো হয়, কিভাবে রয়েছে দেখুন সুন্দরভাবে। এই বাদনা উৎসব নিয়ে আমার অনেক কিছু বলার আছে। বাদনা উৎসব নিয়ে আমরা বলবো, আরো কথা বলবো বাদনা উৎসব নিয়ে। বাদনা উৎসব ব্যাপারে আমি খুব সংক্ষেপে, বন্ধুরা যারা জানেন তারা জানেন, বিশেষ করে আদিবাসী অন্যান্যদের হয়, কিন্তু বিশেষ করে সাঁওতাল যারা আছেন, আগে এটা না কার্তিক মাসে হতো সাধারণত, তো এখন অনেক সময় এটা পৌষ, অগ্রহায়ণ, মাঘ মাসে হয়। তার অবশ্য একটা বড় কারণ হচ্ছে আগে এরা যখন পাহাড়ি অঞ্চলে থাকতেন সেখানে ফসলটা না কার্তিক মাসে উঠে যেত, বৃষ্টিটা কমে যেত। এখন নিচের দিকে কিন্তু বৃষ্টিটারও চলে, ফসল উঠতে দেরি হয়, ফসল ওঠার পর এটা হয়। এবং এই উৎসবটার প্রধান ব্যাপার হচ্ছে বাড়ির যারা পোষ্য, আমি যেটা গরু ছাগল জিজ্ঞেস করলাম, সেই পোষ্যদের জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা হয়। এবং বাদনা উৎসবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিচ্ছন্নতা। এই পরিচ্ছন্ন করা এবং সেটা গোয়াল ঘরটারগুলো আলাদাভাবে পরিচ্ছন্ন করা হয় এবং এই যে করা হয়, একটা খুব গুরুত্বপূর্ণ যে কাজটা তোমরা শুরু করতে চাইছো। আমরা এখানে দেখুন, এই আমাদের সেদিনকে আমাদের অনেক বন্ধুরা গেছিলেন সেখানে, আমরা এখানে কথাও বলছিলাম। আজকে কমলেন্দু যে আমাদের সঙ্গে কথা বলছেন, আমরা একটা কথা বলি কমলেন্দু, আমরা দেখাবো যেটা, সেটাও একই সঙ্গে দেখিয়ে নিই। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, যে ওই যে মঞ্চটা তৈরি করেছিলেন সেখানে আমাদের সমবেত নৃত্য এবং
মূলত একক নৃত্য, কিন্তু আমাদের যেটা এখানকার পুরুলিয়া ছৌ নৃত্য বলুন, এটা কিন্তু সমবেত নৃত্য, নৃত্য নাট্য অবশ্য। আর এইখানে আমাদের সাঁওতালদের যে নাচ সেটাও কিন্তু এই সমবেত নৃত্য। এটা খুব একটা জরুরি ব্যাপার বুঝতে হবে যে আমরা একসাথে, এমনকি আমাদের যে বিনোদন নাচ গান, সেখানে সাঁওতাল নাচ যখনই দেখবেন সমবেতভাবে নাচছে, সাঁওতাল গান গাইছে সমবেতভাবে গান গাইছে, এটা খুব একটা আনন্দের ব্যাপার হয়। এই মঞ্চটা তৈরি করেছেন তেপান্তরের কমলেন্দুরা, এবং এখানে বিভিন্ন উৎসব ছাড়াও নানা সময় এখানে বৈঠক টৈঠকও হয়, আলাপ আলোচনা করা। হ্যাঁ হয়। আমি বলে দিই যে সমবেত নৃত্যটা, এরা অলচিকি ভাষায় গানটা হচ্ছে এবং অলচিকি ভাষার গানে এই নৃত্যটা হচ্ছে। আর আদিবাসী সমবেত নৃত্য কেন? আদিবাসী সমাজকে ধরে রাখার জন্য সমবেত নৃত্যটা একটা খুব মানে সায়েন্টিফিক ব্যাপার। আপনারা লক্ষ্য করবেন মেয়েরা ওখানে যে নাচটা নাচে, দূর থেকে দেখে নাচটাকে খুব সহজ মনে হয়, কিন্তু ওদের যদি স্টেপগুলি ফলো করেন এবং আমাদের সমাজের বাকি বাঙালি সমাজের যে অন্যরা যখন নাচতে যায় এদের সাথে, তারা সহজে এটা স্টেপ মেলাতে পারে না। কারণ এই স্টেপটা মেলানো এরা একদম ছোটবেলা থেকে শেখে, এবং দেখবেন প্রত্যেকের হাত ধরে রয়েছে। এটা একটা একতার প্রতীক আর কি। পায়ে পা মিলানো, এই চমৎকার ভাবে বলেছো। আমরা এখনো যখন বলি এই কারখানা শহরে মিছিলে পা মেলানো, আজকে আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজের যে নাচ গান বিনোদন, সেখানে কিন্তু ওই পায়ে পা মিলানোটা খুব জরুরি। একই তালে একই ছন্দে তারা করে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব জরুরি, এবং এটা একতার একটা প্রতীক। ওদের অলচিকি ভাষায় কথাগুলো আছে, আমি ভাষাটা জানি না, কিন্তু আমি রিসেন্টলি চেষ্টা করছি ভাষাটা শেখার, দু একটি করে শব্দ নতুন রোজ শিখছি। আশা করছি আগামী 1 বছরের মধ্যে অলচিকিতে কথা বলতে পারবো। ভাষা আপনারা জানেন আমাদের কঠিন ভাষা, কঠিন ভাষা, কিন্তু ইদানিং সরকারি স্বীকৃতিও পেয়েছে। আদিবাসী সমাজ এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু এই ভাষার স্বীকৃতি উনি আদায় করেছেন, সরকারি স্বীকৃতিও পেয়েছে। এখন বিভিন্ন স্কুলেও পড়ানো হচ্ছে। এখানটা একটু জিজ্ঞেস করি, তুমি একবার উল্লেখ করলে ওখানে ছোটদের পড়ার প্রাথমিক শিক্ষা লেখাপড়ার কি সুযোগ আছে? আমরা যেটা প্রথম থেকে আমরা যেটা শুরু করলাম, শুধু না একটা মঞ্চ করলাম, দেওয়ালে ছবি এঁকে দিলাম, গ্রামকে পরিচ্ছন্ন করলাম, এতেই কি আদিবাসী সমাজটার উন্নতি হয়ে গেল? হয়নি। আমরা যেটা তাদের বোঝাতে চেষ্টা করেছি, প্রথম হচ্ছে যেটা একটা কথা আমরা এখানে ছেড়ে গেছি, যে ওখানকার পুরুষ মানুষরা যারা আছেন গ্রামে, তাদের প্রত্যেক দিনে তাদের এই হাঁড়িয়া একটি মদ্যপান বিশেষ আলোচনা করছি, এই আলোচনাটা আমরা ছেড়ে গেছিলাম, একটু আমি টাচ দিই। ওই মদ্যপানটি তাদের একেবারে জীবনের একদম অঙ্গ আর কি। হাঁড়িয়াটা তারা বাড়িতেই তৈরি করে, কিনতে হয় না। তাদের কাছে তো ধান প্রচুর, চাল আছে, তো সেই চাল দিয়ে তারা যতটা ভাত খায় তার থেকে হাঁড়িয়া বেশি তৈরি করে। আমি তাদের এর থেকে একটু বিরত কখনোই করতে পারি না, কারণ এটা তাদের কালচারে আছে। আমি তাদের বলেছি হাঁড়িয়াটা প্রত্যেক দিন আর সবসময় খাওয়া যাবে না, এর উপর আমরা একটা কাজ করছি। মাঝে মাঝেই তাদের নিয়ে বসছি, তাদের বোঝাচ্ছি যে তোমরা যদি কাজে মন দিতে চাও, উন্নতি যদি গ্রামের চাও, তাদের হাঁড়িয়া খাওয়াটা তোমাদের একটু কমাতে হবে। তোমরা সকলে মিলে খাবে, যখন কোনো অনুষ্ঠান হবে কিংবা যখন কোনো সামাজিক কিছু প্রোগ্রাম হবে তখন তোমরা খেও, রোজকার ইয়েতে রেখো না। তাতে কি হয়, পরিবারের উপরে চাপটা কীভাবে আসে? গ্রামের যে ছাগল বাড়িতে অনেকের আছে, মুরগি আছে, হাঁস আছে, গরু আছে, এদের প্রতিপালন তো একটা খুব বড় ব্যাপার। এদের প্রত্যেক দিন মাঠে নিয়ে যাওয়া, তাদের নিয়ে আসা, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গোয়াল ঘর পরিচ্ছন্ন করা, এইগুলোর কাজগুলো কিন্তু মেনলি দেখা যাচ্ছে ওখানকার মহিলারাই করে। তার সাথে তারা কি করে, তারা বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য তৈরি করে। গ্রামে একটি ছোট্ট ক্লাস 4 অবধি স্কুল আছে, প্রাইমারি স্কুল। আচ্ছা, সেইখানে গ্রামের প্রতিটা বাচ্চাকে জোর করে পাঠানো হয়েছে। এখন গভর্নমেন্ট থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে কাজ করছে, কিংবা সারা ভারতবর্ষে যেহেতু মিড ডে মিল আছে, তো মিড ডে মিলটা একটা বড় লোভ। হ্যাঁ, সেই মিড ডে মিলের লোভে বাচ্চারা ওখানে যায় এবং পড়াশোনাটাও তার সাথে সাথে হয়। এটা কিন্তু সরকার একটা ভালো কাজ, এইভাবে এখন পর্যন্ত তুমি এই বংশীবেড়া গ্রামে এই স্কুলে পড়ে পরের দিকে আরেকটু, হ্যাঁ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রণজিৎ দা। আমি যখন শুরু করেছিলাম কাজ, তখন আমাদের মাথায় কয়েকটা প্ল্যান ছিল, যে প্রথম হচ্ছে যে বিশেষ করে মহিলাদের শিক্ষিত করতে হবে। তখন আমরা যেটা করলাম, আমি ওই গ্রামের সমস্ত মহিলাদের নিয়ে মিটিং করে বিভিন্নভাবে, আমি এখানে কিছু ছবিও পাঠিয়েছিলাম, মিটিংয়ের ছবি আছে, তাদের মিটিং করে তাদের একটা গোষ্ঠী তৈরি করলাম। সেই গোষ্ঠী তৈরি করার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। খোলার পর আমরা ওদের থেকে ধান কিনে নিলাম। আমি পড়াশোনার কথাটা পরে আসছি। ধান ওরা যে করছে তার থেকে কিছু ধান আমরা কিনে নিলাম আমাদের ক্ষমতা অনুযায়ী। ওখানে আমরা একটা ঢেকি লাগালাম। গত 2 বছর আগে থেকে অক্ষয় তৃতীয়ার দিন এই ঢেকিটা আমরা উদ্বোধন করি
এবং তাদের বোঝাই যে ঢেকিটা ছাটা চাল প্রায় বিলুপ্ত হয়ে গেছে, এই বিলুপ্ত জিনিসটাকে তোমাদের গ্রামের গোষ্ঠীর মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। তো 20-21 জন মহিলার একটি গোষ্ঠী তৈরি করি, তাদেরকে বোঝাই, তাদেরকে বলি যে তোমরা ঘরের কাজ করছো, তোমরা বাইরের কাজ করছো, তোমরা সবাইকে ছেলে মেয়ে মানুষ করছো, স্বামীর যত্ন করছো, কিন্তু নিজেদের জন্য কিছু কাজ করো যেখান থেকে তোমাদের নিজেদের কিছু টাকা আসবে, সেই টাকাটা তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারবে। আমি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ওদের অ্যাকাউন্ট খুলে দিয়েছি এবং ঢেকিটা আমরা অক্ষয় তৃতীয়ার দিন ওখানে শুরু করি এবং ঢেকি ছাটা চাল তারাই আমাদের চোখের সামনে ঢেকি ছাটা চাল তৈরি হয় রেগুলার। এবং আমি প্যাকেট বন্দোবস্ত করেছি, খুব বাহারি কোনো প্যাকেট নয়, 100 টাকা করে কেজি এই চাল। দুর্গাপুর বহু মানুষ এই চাল কিনতে খুব আগ্রহী এবং বিশেষ করে তড়িৎ চক্রবর্তীর মাধ্যমে এই চালটা খুব বেশি রকম ভাবে বাজারে। দর্শকদের বলছি যে ঢেকি ছাটা চাল অর্থাৎ সমস্ত পুষ্টিগুণ সমেত, উপরে আপনারা জানেন চালের তুষ যেটা কলে মিলে যেটা আসল চলে যায় একটা খাদ্যপ্রাণ সমেত, কিন্তু এখানে ঢেকি ছাটা চালটা পাবেন ওই গ্রামেরই তৈরি, গ্রামেরই ধান, আর সেখান থেকে 100 টাকা কিলো। যদি নিতে চান, সংগ্রহ করতে চান আমাদের জানাবেন, কমলেন্দুদের জানাবেন, আপনারা সেখানে বা সরাসরি আপনারা ওখানে যেতে পারেন, গ্রামে যে আপনারা নিয়ে নিতে পারবেন। না আমার একটু জানতে চাইছে, ইচ্ছা করছে, ধরো তোমাদের হওয়ার পর তো অনেক কিছু, তুমি ঠিকই বলেছো, উন্নয়ন মানে তো এটা সেটা ওই লক্ষ্মীর ভাণ্ডারই শুধু উন্নয়ন না, তারা কাজে লাগে, সেটা কাজে লাগে না এরকম তো বলা যাবে না, কিন্তু এইটা একটা যেমন ঢেকি বলেছো, অন্য কিছু ওখানে জীবিকার জন্য আমরা ভাবছি। প্রথম কথা হচ্ছে ঢেকি ছাটা চালের থেকে একটু বলে রাখা ভালো আপনাদের মাধ্যমে যে এই যে 100 টাকা কেজিতে যে চাল বিক্রি হয়, সেই চালটা যখনই বিক্রি হয় 100 টাকার থেকে বেশিরভাগটাই আমাদের একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী ওই মেয়েদের কমিটিকে আমরা দিয়ে দিই চালটা, তারা নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি রাখে। আর বাকি যে টাকাটি ওই এতে বাঁচে, এটা নো লস নো প্রফিট বেসিসে চলছে। ওই টাকাটা দিয়ে আবার আমরা ধান কিনি, প্যাকেট কিনি এবং অন্যান্য মার্কেটিং এর ব্যবস্থাটা ধানটা কেন আবার ওদের কাছ থেকেই কিনি। এতে কি দুটো লাভ হয়, যখন ঢেকিটা চালটা ধানটা কিনছি, ওই ধানের বস্তায় যে লাভটা, যে ধানটা ওরা বাজারে যে রেটে বিক্রি করে, যে দামে বিক্রি করে, আমরা সেই দামেই কিনি, তাহলে সেখানেও লাভ হলো। প্লাস আমার যখন 100 টাকা কেজির চাল, সেই চালের থেকে তাদের অর্ধেক টাকা দিয়ে দিলাম, সেটা তাদের অ্যাকাউন্টে গেল, বাকি টাকা দিয়ে আবার তাদের কাছ থেকেই ধান কিনছি। আমরা কিন্তু এর থেকে কোনো প্রফিট করছি না, কারণ আমরা তো আদিবাসী সমাজের জন্য কাজ করতে গেছি, আমার এনজিওকে একটা প্রফিট মেকিং সংস্থা তৈরি করতে আমরা যাইনি। এছাড়া আমাদের পরবর্তী ভাবনা চিন্তা আছে। আর স্কুলের ব্যাপারটা যেটা বললাম, ওখানে একটি বাচ্চাদের স্কুল চলে, স্কুলটি খুব পরিচ্ছন্ন, ডিএমসি এখানে খুব ভালো কাজ করেছে এবং ওই স্কুলটার আরও উন্নতির জন্য ডিএমসির কাছে আমরা অনেক কিছু তদারক করছি, যাতে স্কুলটার আর একটু উন্নতি করা যায়। ওখানকার হেডমিস্ট্রেসের সাথে আমাদের কথাও হয়েছে, এই জায়গাটা একটু পাঁচিল দিয়ে যদি ঘিরে দেয়, তাহলে শাকসবজি যেটা ওখানে করা হচ্ছে, যেটা মিড ডে মিলে এক্সট্রা হিসাবে দেওয়া হয়, তাহলে ওই শাকসবজিটা একটু সেফলি থাকে যদি দেয়ালটা থাকে, নয়তো এই কুকুর ছাগল তাড়াতে একটু সময় যায় আর কি। আর এছাড়া আছে যে ধানটা গেল, ঢেকি ছাটা চালটা আমরা রেগুলারাইজ করছি এবং এই ঢেকি ছাটা চালের আমাদের দুর্গাপুরে বেশ ভালোই নাম হয়েছে। এবং আমাদের একজন আছেন দেবাশিস দত্ত, আমাদের সাথে জড়িয়েছেন, বেনাচিতির একজন প্রাক্তন ব্যবসাদার, এবং উনি মানুষ দেবাশিসদার কথা এখানে আর বলার সুযোগ নেই, মানে দেবাশিসদাকে আমরা খুব ভালোবেসে ফেলেছি, উনি আমাদের সাথে জড়িয়েছেন এবং উনি এখানে একটা পাঁপড় তৈরির কিছু করতে চাইছেন। পাঁপড় আমরা ওখানে তৈরি করব, তার মেশিনারি আনবো, সেই পাঁপড় প্রোডাকশন, তার বিক্রি। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখা বড়, ঢেকি ছাটা চাল বিক্রি কিন্তু আমরাই করি, আমরা নিজেরা বিক্রি করি, গ্রামের লোকেরা খালি ওটা প্রোডাকশন করে। বাহ, পাঁপড়টাও আমরাই প্রোডাকশন করে ওদের দিয়ে প্রোডাকশনটা করাবো। তুমি ঠিকই বলেছো, বেশিরভাগ আমরা স্বনির্ভর গোষ্ঠী বলি, যে গোষ্ঠীগুলো মেয়েরা কাজ করেন, তাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে মার্কেটিং। তারা উৎপাদনের পর সেটা কোথায় বিক্রি করবো এটা নিয়ে তাদের খুব অসুবিধা, সেক্ষেত্রে তোমরা এই দায়িত্ব নিয়েছো। আমি বলছি যে দেখো, এটা আমি আমার অভিজ্ঞতা অন্য জায়গায় দেখেছি, তুমি পাঁপড় বলে একটা চমৎকার ব্যাপার। এখন ইদানিং আচার একটা ব্যাপার হচ্ছে, বাড়িতে খুব সহজভাবে করা যায়, কম পরিশ্রম, কিন্তু যথেষ্ট জনপ্রিয়। সেটাকে যদি তোমরা এই মেয়েদের দিয়ে করাতে পারো, একটা কিন্তু ব্যবস্থা খুব ভালো কথা রঞ্জিতদা, আমি এটা মাথায় রাখলাম। আমরা কিন্তু পাঁপড়টার বড়িটা ভেবেছি, বড়ি আর পাঁপড়টা ভেবেছি, এর সাথে যদি আচার করতে পারি, একটা জিনিস আপনাকে বলতে পারি, বিক্রির বন্দোবস্ত আমরা করতে পারবো। কারণ আমরা এই যে যারা এই গোষ্ঠীটা চালাচ্ছি, আমি এবং আমার যারা সহযোগী, আমরা বিক্রি করতে ওস্তাদ, কিন্তু
বাজারে জিনিস বিক্রি করতে আমরা ওস্তাদ, এবং এই জায়গাটা থেকে আমরা এটা নিয়ে কমলেন্দু শোনো, তোমার সঙ্গে আজকে সত্যি তুই শুরুতেই বলেছিলি যে আড্ডার ছলে কথা বলছিস, দেখো বাঙালি জানি কেন ব্যবসাতে বড়, ও ব্যবসা বাণিজ্য মানে যেন ব্যাপারটা ভালো এরকম মনে হয়, কিন্তু আসলে বেচা কেনা তো করতেই হবে। এবং সেখানে তুমি যদি একটা পিছিয়ে পড়া কোনো গোষ্ঠী অনেকটা তাদের জিনিসপত্র তৈরি জিনিসপত্র উৎপাদন যদি বিক্রি করো, আমি তো তুমি যেমন পাপড় বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে আচার বড়ি যেগুলো কিন্তু ঘরোয়াভাবে তৈরি হয়, খুব মেহনত নয়, পরিশ্রম নয়, অনেক টাকা ইনভেস্টমেন্টও লাগে না, কিন্তু করে কিন্তু বাজারে কিন্তু চল খুব আছে, চল আছে। আর আমাদের সব থেকে সুবিধে ওখানে জায়গা আছে, একটি বড় ঘর আছে, যেই ঘরে আমরা ধরো আমের সময় এসে গেছে, এই সময় যে আমের আমি পদ্ধতিটা জানি না সেটা তোমরা বলতে হবে। আমাদের একটা আমি আপনাকে কয়েকটা নাম বলি এখানে, মানে এটা না বললেই নয়, হ্যাঁ বলতে হবে নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা এগোচ্ছি, এগোতে এগোতে তো ভাবছি, এগোলেই তো ভাবা যায়, যত এগোচ্ছি তত নতুন নতুন দিশা খুলছে। প্রথম হচ্ছে আমরা যখন শুরুটা করলাম, এই মঞ্চ তৈরি করলাম, আমি দেখলাম এদের যে বাদনা উৎসব, যেটার কথা আপনি একটু আগে বিস্তারিত বলেছেন, এই বাদনা পরবটা এরা করতো না। এরা বাদনা পরবের দিন কি করতো, বাদনা পরবটা এদের কাছে একটা উৎসব, নবান্নের মতন। ধান উঠলো তারপরেই বাদনা। বাদনাটা এদের কি হতো, পশু যত আছে এদের কাছে, ছাগল গরু, এদেরকে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এদের পুজো করতো মাঠে নিয়ে গিয়ে। এটা একটা পূজা পদ্ধতি, এটা রিচুয়াল আছে এদের, সেটা আমি নিজে দেখেছি দাঁড়িয়ে। চালের গুঁড়ো করে সে গ্লাসে নিয়ে ওদের গায়ে ছাপ দেওয়া, ছাপ দেয়, এবং সেটা করা, এবং কিছু গরুকে সিলেক্ট করা, সেই গরুকে প্রসাদ খাওয়ানো, সেইখানে বসেই তারা প্রসাদের সাথে তাদের নিজস্ব যে হাড়িয়া সেটি গ্রহণ, এইটির মাধ্যমেই তাদের বাদনা। আমি আপনারা যে আজকের এই প্রোগ্রামটার নাম দিয়েছেন গ্রামের সুবাস, শহর গ্রামের সুবাস, হ্যাঁ, এবার ধরুন দুর্গাপুর তো কারখানা শহর হলেও, মানে আমি সারা ভারতবর্ষে বহু জায়গায় ঘুরে বেড়াই, মানে আত্মীয় স্বজন থাকার সূত্রে, এবং আমার নিজের বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে, রাঁচিতে বাড়ি আমার। সেই হিসাবে পড়াশোনা শুরু থেকে ছোটবেলা থেকেই আদিবাসীদের সাথে আমার মেলামেশা, আদিবাসীদের গ্রামে যাওয়ায় আমরা অভ্যস্ত, তাই জন্য আদিবাসীদের মিশতে আমার খুব একটা অসুবিধা হয়নি। যেভাবে ঝাড়খণ্ডের যে আদিবাসীদের যে ভাষা, সেটাতে আমি অনর্গল কথা বলতে পারি, কিন্তু এদের ভাষা অলচিকিটা আমি শিখে উঠতে পারিনি এখন, অত্যন্ত কঠিন। যাই হোক, এইবার আলোচ্য বিষয় নয়, আমরা অন্য জায়গায় যাই। যে এই বাদনা উৎসবটাকে আমরা একটা রূপ দিতে চাইলাম। আচ্ছা, এই যে দুর্গাপুর আজকের আপনাদের যে বিষয়বস্তু, সেই হিসাবে বলছি যে দুর্গাপুরে শিক্ষিত মানুষের বাস। দুর্গাপুর কারখানা শহর, কিন্তু কারখানা শহর বলতে ঠিক ওয়ার্কার বলতে যা বোঝায়, প্রত্যেকের বাড়িতে এখানে পড়াশোনার পরিবেশ, কালচার। এবং আমি দুর্গাপুরে এমন কোনো বাড়ি দেখিনি যে বাড়িতে কোনো একটি ছেলে কি কোনো একটি মেয়ে ছবি আঁকা শেখে না, কিংবা গান বাজনা শেখে না, কিংবা কোনো একটা খেলাধুলার সাথে জড়িত নয়। আমার 40 বছর হয়ে গেছে এখানে, এই শহরকে ভালোবেসে এখানেই থেকে গেলাম, আমি আর রাঁচি ফেরত যাইনি, আমি এখানেই থেকে গেছি। এবার কথা হচ্ছে এই দুর্গাপুর শহরের মানুষকে এইদের কালচারের সাথে জড়িত করলে দুটো কালচারে একটা আদান প্রদান হবে। এই আদান প্রদানের মাধ্যমে না এদের উন্নতি হবে, আর আমরা যারা ওই সমাজের থেকে, আদিবাসী সমাজের কিচ্ছু না জেনে অনেক পিছিয়ে আছি, ওদের সম্বন্ধে আমাদের ধারণাটা খুব স্বচ্ছ নয়, সেই ধারণাটাও স্বচ্ছ হবে। এই কাজটাতেই আমরা নেমেছি। বাদনা উৎসব গত 3 বছর ধরে খুব বড় আকারে করছি। সেখানে যেমন তাদের অলচিকি ভাষার গান বাজনা নাচ এগুলো হচ্ছে, সেখানে দুর্গাপুর থেকেও শিল্পী গিয়ে, শান্তিনিকেতন থেকে বাউল শিল্পী গিয়ে গান বাজনা করছেন। এবং আমাদের যে অ্যাঙ্কার আছেন, আমাদের যে পরিচালনা করেন শ্রীমতী মিলা ঘোষ, আমাদের একজন খুব যোগ্য মেম্বার, পিনাকি ঘোষের স্ত্রী মিলা ঘোষ, এবং তার মেয়ে রূপরাধা ঘোষ, এরা খুব মিলা অ্যাঙ্কারিং করেছে এবং খুব ভালো অ্যাঙ্কার, দুর্গাপুরে একজন নাম করা অ্যাঙ্কার। কিন্তু এই যে গ্রামে কাজ করতে গিয়ে, মিলার সাথে কাজ করতে গিয়ে আমি যেটা বুঝেছি, মিলা এবং মিলার মেয়ে রূপরাধা এরা ভালোবেসে ফেলেছে জায়গাটাকে। আর মানুষ আর ওই আদিবাসী সমাজকে ভালো না বাসলে না যেখানে কাজ করবেন তাদের। এটা আমি আর 2-3টে কথা একটু জিজ্ঞেস করি, আমাদের সময় ক্রমশ কমে যাচ্ছে, আমি কয়েকটা নাম একটু বলতে পারলে ভালো হতো। তুমি অনেকটা বলবে, আরো একটুখানি না। যেমন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, তুমি আমাকে বলো, স্কুলের কথা বলেছো, পরিচ্ছন্নতার কথা, শৌচাগারের কথা বলো, পানীয় জলের কথা বলেছো। পানীয় জল তো আমাদের আগেই কেউ করে গেছিলেন, পানীয় জলটা আমাদের আগে থেকেই কেউ করে গেছিলেন। স্বাস্থ্যের দিক থেকে বলো। স্বাস্থ্যের ব্যাপারে বলি, আমি গত 3 বছরে ওখানে বিভিন্ন লোক, যেমন আমাদের একজন মেম্বার পিনাকি ঘোষ, তিনি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির একজন মানে পদে আছেন, এবং আমি ওদের মেম্বার। এবং পিনাকি ঘোষের উদ্যোগে গ্রামে
খুব বড় আকারে একটি মানে হেলথ ক্যাম্প হয়েছে এবং আমাকে হেল্প করেছেন এখানে মিশন হসপিটাল এবং আরও বিভিন্ন হসপিটাল, তারা এখানে দুটো হেলথ ক্যাম্প অলরেডি করেছেন। আমরা বহু ডাক্তার বন্ধুদের নিয়ে এসেছি, তারা হেলথ ক্যাম্প করেছেন এবং হেলথ ক্যাম্পের সব থেকে যেটা মানে এদের কাছে ওষুধ কেনার পয়সাটা নেই, এদের কাছে কিন্তু ক্যাশ টাকা খুব একটা নেই। ঘরে খাওয়ার ধান আছে কিন্তু ক্যাশ টাকা হাতে নেই, যে টাকা দিয়ে দামি ওষুধ কেনা যায়। সেই জন্য আমরা যাদের হেলথ ক্যাম্প করি, আয়োজন করি, ডাক্তারদের এবং বিভিন্ন অর্গানাইজেশনকে আমাদের বলা থাকে যে হেলথ ক্যাম্পে কিন্তু ওষুধটা দিতে হবে ফ্রিতে, এবং আমরা পাচ্ছি। পিনাকি ঘোষের উদ্যোগে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি এখানে হেলথ ক্যাম্প করেছে, চক্ষু চিকিৎসা হেলথ ক্যাম্প। আমার এক ডাক্তার বন্ধু এখানে ডেন্টাল ক্যাম্প করেছেন এবং তারাও সমস্ত রকমের ওষুধপত্র ফ্রিতে দিয়েছেন। আমার এক ডাক্তার বন্ধু ডক্টর অরুণাভ মুখার্জি টাটা স্টিলে ছিলেন, টাটা স্টিলের বড় পদে ছিলেন। এইসব মানুষরা আছেন বলে তারা আছে এবং ও হাজার হাজার টাকার ওষুধ ওরা নিয়ে আসে। এবং কমলেন্দু, আমি তোমাকে বলছি তোমার কাছে এই কথা শুনে যে দুর্গাপুরের রোটারি ক্লাব তারা নানা সময় এরকম করেন, গ্রামে দাঁড়িয়ে তারা হেলথ ক্যাম্প করেন এবং সেখানে ওষুধ কিন্তু দেন। আমি যোগাযোগ করিয়ে দেবো তোমার সঙ্গে যাতে নিয়মিত, কারণ সবচেয়ে বড় হয় কি একবার একটা শিবির হলো, স্বাস্থ্য শিবির দেখা হলো, তারপরে আর হলো না। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি রোটারি ক্লাবের মাধ্যমে যে প্রতি মাসে বা 2 মাস পর পর কিন্তু ওই শিবিরটা চলবে, যে কাউকে দিল তাকে ওষুধ দেওয়া হলো, ওষুধ দেওয়ার পর তার কি প্রতিক্রিয়া হলো, ভালো কেমন আছে এগুলোকে দেখে নেবে। হ্যাঁ, আমি যেটা বলি আর রোটারি ক্লাব কিন্তু ওখানে পাকা বাথরুম এবং টয়লেট করে দিয়েছেন, মানে যেটা ছিল না গ্রামে। প্রত্যেক বাড়িতে না, না বাড়িতে না, ওই আমাদের যে মঞ্চ সেইখানে যে খোলা আকাশের নিচে আমরা যে একটি এরিনা তৈরি করেছি, সেই এরিনার এক পাশে রোটারি ক্লাব কিন্তু 7-8টি মানে স্ত্রী পুরুষ আলাদাভাবে ওখানে বাথরুম পায়খানা। আচ্ছা, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমি বলছি যে এখন অবশ্য নানাভাবে। আচ্ছা, লায়ন্স ক্লাবও জড়িয়েছে আমাদের সাথে, লায়ন্স ক্লাবও বিভিন্ন ভাবে। এইগুলো আমি যোগাযোগ করে নেবো, কিন্তু আমাদের সময় কমে যাচ্ছে। আমি একটু নামগুলো বলতে পারলে ভালো হতো, নামগুলি আমার সঙ্গে যারা বলবো। আমাদের সাথে সময় কমে যাচ্ছে, অনেক কিছু জানারও আছে। এখন অবশ্য সরকারের তরফ থেকে বাড়িতে বাড়িতে শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের আস্তে আস্তে করা হবে। খালি দুটো কথা বলে নিই, তারপরে শেষ করতে হবে আমাদের। এক হচ্ছে এই যে আমাদের দর্শকরা, তারা যদি ওখানে যেতে চান, এখন যাবেন, সারাটা দিন থাকবেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই গ্রামের বাসিন্দারা করে দেবেন? খুব সংক্ষেপে করে দেবেন, একদম সংক্ষেপে বলছি। 400 লোকের অবধি রান্না বান্নার ব্যবস্থা আমাদের করা আছে, কিন্তু ছোট ছোট দল যদি যায় 10, 15, 20 জন, 4 জন, 5 জন, 6 জন, আমরা যখন যেটা বনভোজন করতে চাই ওই গ্রামে যে বনভোজন করার ব্যবস্থা আছে। আমার গ্রামের মেয়েরা আছে, ছেলেরা আছে, রাঁধুনি আছে, কিন্তু আজকে বাসনপত্র আছে। কমলেন্দু যে জন্য বারবার করে ব্যস্ত হয়ে পড়েছে সেটা হচ্ছে, কমলেন্দু কিন্তু আরো অনেক গুণ আছে। কমলেন্দু কিন্তু খুব ভালো লেখালেখি করে, কমলেন্দুর কবিতা ছড়া লেখে। দেখি সময় পেলে একটা ছড়া শুনবো। তার আগে খুব যাদের নিয়ে কাজ করছে, একা তো এই কাজগুলো হবে না, বিশাল যে কাজটা, তাতে অনেক বন্ধুরা আছে। তো সবার নাম, সবার বিষয়, কে কীরকম করছে সেগুলো বলাটা যাবে না। কিছু কিছু নাম আমরা শুনেছি, পিনাকির নাম, আমরা দেবাশিস বাবুর নাম, তরিতের নাম, কিন্তু একটু আমরা কয়েকজন ব্যক্তির নাম এই জন্য বলছি, এটা কৃতজ্ঞতা হিসাবে বারবার করে বলতে চাইছে। কমলেন্দু কৃতজ্ঞতা হিসাবে কয়েকটা নাম বলবে, তারপরে ওর লেখা একটা কবিতা শুনবো এবং তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। হ্যাঁ, যাই হোক, একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বংশীবেড়া গ্রামের পরিচয়কে কমপ্লিটলি দেওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। আমার সাথে যারা আছেন তাদের নামগুলো আমি একটু বলি, কারণ এরা না থাকলে বংশীবেড়া গ্রাম এবং তেপান্তর আমাদের যে গোষ্ঠী এক কদমও এগোতে পারতো না। নামগুলি হচ্ছে ঝুমা লাহিড়ী, তড়িৎ চক্রবর্তী, দেবাশিস দত্ত, অজিত কুমার শীল, পিনাকি ঘোষ, মিলা ঘোষ, শৈবাল মুখার্জি, সুব্রত ভট্টাচার্য, সুপ্রিয় বাবু, জয়দেব সাহা, সৌমিত্র, অনন্ত রুই দাস, সোমনাথ চ্যাটার্জি, সোনালী হালদার, ববি, রূপরাধা ঘোষ, পায়েল চক্রবর্তী, মধুজা, শিশির বাবু, মিতালি দত্ত, এবং জানি না আরো কারো নাম ছেড়ে গেল। এবং একটা নাম না বললেই নয়, কমলেন্দু একটা নাম করেছিল ওরা 7 জন, সেটা পরের বছরে হয়ে গেছিল 14 জন, তার পরের বছরে হয়ে গেছে 28 জন। এবার আমি জানি না, আজকে আলোচনা করলাম, দর্শকেরা অনেক উৎসাহিত হবেন। এই 280তে হোক, ওখানকার 36টা পরিবারকে একটা অন্য চেহারা হোক, আমাদের এই কারখানা শহরে গ্রামীণ সুবাস আসতেই থাকুক। কিন্তু কমলেন্দুর অনেক গুণ আমি বলেছি, একটা নাম আমি বলতে মানে না বললে গৃহ অশান্তি হতে পারে।
এটা হচ্ছে যে আমার স্ত্রী, সে সম্ভবত বাইরে বসে অনুষ্ঠানটি দেখছে, সীমা ঘোষ। সীমার কথা বলতে আমার স্ত্রী যদি আমার পাশে না থাকতো, এই গ্রামে আমার বাড়ি থেকে আমার গ্রামটি 20 কিলোমিটার দূর, আমি সপ্তাহে 4 দিন গেলেও 20-40 কিলোমিটার আমাকে রোজ আসা যাওয়া। আমরা এবার শেষ করব, তোমার কবিতাটা শুনি। সীমা আমাকে একটু সীমাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছি। কবিতা মানে আচ্ছা, আমি রূপান্তর নিয়ে প্রথমে একটা বলি। দেখবেন বামফ্রন্ট জমানায় খুব একটা প্রবাদ ছিল যে ঝড়ের আগে কান্তি আসে, সুন্দরবনে এই কথাটা খুব চালু আছে। তা আমি একটা কথা ভেবেছি, আদিবাসী সমাজের পাশে আছে তেপান্তর, এই ব্যাপারে নেই কোনো মতান্তর নেই তো। আর ছোট্ট একটা কবিতা দিয়ে বোধহয় শেষ করতে বলছে। বলো। একটুকু আতঙ্ক নিয়ে বাঁচি, বাঁচতে বাঁচতে উপভোগ করি, আতঙ্কেরা কোন মুলুকে নিয়ে যেতে চায়, তোমার স্পর্শ পেলেই সব আতঙ্ক মিঠে জল শিশির বিন্দু হয়ে খেলা করে, এক এক ফোঁটা শিশির বিন্দু ধীরে ধীরে বিলীন হতে হতে বার্তা দেয় আরও একটুকু বাঁচা খুব প্রয়োজন, এখনো অনেক কাজ বাকি, এখনো হয়নি কত পথ চলা, এখনো ভোরের শিশির বিন্দু ঘাসে পা ফেলে হাঁটা হয়নি, এখন অনেক হাঁটা বাকি, শিশির বিন্দুরা অপেক্ষায় আছে। প্রিয় দর্শকরা, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম কমলেন্দুর সঙ্গে। দরকার হলে কমলেন্দুকে আমরা একটু আলোচনা করছিলাম যে আরও একবার এখানে ডাকবো, আরও কিছু কথা শুনবো বংশীবেড়া গ্রামের ব্যাপারে, সেখানে কি কাজ হচ্ছে। আপনারা যান, দেখে ঘুরে আসুন, ওদের কাজে উৎসাহ পাবেন। তেপান্তর গ্রামে আপনাদের সমস্ত দুর্গাপুরবাসীকে আমাদের নিমন্ত্রণ রইল, এবং এই নিমন্ত্রণে আপনারা জানাবেন, আমরা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আপনাদের করে দেবো। আমাদের হাতে সময় সত্যি কমে যাচ্ছে। আপনারা জানেন যে প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে হাজির হই নানা রকম বিষয় নিয়ে, নানা অতিথি নিয়ে। আগামী বুধবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, আগামী আমরা আলোচনা করব রক্তদান বিষয়। রক্তদান, মহাদান, মানুষের প্রাণ বাঁচান, এই নিয়ে আলোচনা করব। আমাদের অতিথি থাকবেন রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী সজল বসু। দেখতে ভুলবেন না, বুধবার দিন বিকেল 4টের সময়। আজকে আপনাদের সবাইকে আরও একবার, বংশীবেড়া গ্রাম আমাদের দুর্গাপুর কর্পোরেশনের সীমানার একটি গ্রাম, 1 নম্বর ওয়ার্ডের, সেখানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, দেখুন কি কাজ হচ্ছে, এই কাজে আপনারাও সামিল হন। কমলেন্দু, আজকে তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। দেখা হবে কিন্তু সামনের বুধবার আবার বিকেল 4টেতে। কেমন হলো? ভালো হয়েছে, ঠিক আছে, সবই কভার করে দিয়েছি। কথার তো শেষ নেই। আরে গল্প করতে ইচ্ছাই করে কমলেন্দু, আমি তো একটু আমিও তো চালাতে পারবো, আমি তো গপ্পের লোক, দরকার নেই। কিন্তু আমি সময়টাকে মাথার মধ্যে রাখি খালি। না এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।